এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে এই মুহূর্তে চায়না কেন সমস্ত বিশ্বের থেকে তারা এগিয়ে আছে এবং তারা এমন একটি রকেট সিস্টেম, ইলেকট্রোম্যাগনেটিক রকেট সিস্টেম লঞ্চার আবিষ্কার করেছে যেটা ইতিপূর্বে পৃথিবীর কেউই এইভাবে রকেট লঞ্চার আবিষ্কার করতে পারেনি। আর এটা যদি সত্যিই তারা আবিষ্কার করে ফেলে তাহলে কিন্তু শুধুমাত্র এটা ভারতের জন্যই চিন্তার বিষয় নয়, এটা কিন্তু সমস্ত বিশ্বের জন্য চিন্তার বিষয়। তার কারণ হলো বর্তমান যুগে, টেকনোলজির যুগে কিন্তু যে যুদ্ধের গতি প্রকৃতি বা যেরকম যুদ্ধ এগোচ্ছে তাতে কিন্তু স্যাটেলাইট থেকে সবকিছু নজরদারি রাখা সম্ভব। অর্থাৎ কোনো দেশের সে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদের জাহাজ, তাদের রকেট লঞ্চার কোথায় আছে সেটা যদি উপর থেকেই স্যাটেলাইটের মাধ্যমে সবকিছু দেখে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু সেই দেশ যুদ্ধে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। এবার একে একে জানি যে চায়না কি আবিষ্কার করেছে এবং আমেরিকার কি আছে, আর এটাও আমরা জানবো যে এই ব্যাপারে ভারতেই বা কি। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। কি লেখা আছে এখানে? এখানে লেখা আছে চায়না ইলেকট্রোম্যাগনেটিক রকেট লঞ্চার টেকনোলজি গোল্ড। মানে চায়না কিন্তু নতুন টেকনোলজি ইলেকট্রোম্যাগনেটিকের রকেট লঞ্চার আবিষ্কার করছে। সেটা কি? দেখুন, মহাকাশ প্রতিযোগিতা এখন নতুন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে মহাকাশের স্যাটেলাইট পাঠাতে আমেরিকা তাদের ফ্যালকন 9 রকেট ব্যবহার করছে, যেখানে চীন তৈরি করেছে একটি নতুন প্রযুক্তি যার নাম হলো ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট। হ্যাঁ, এই ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট মহাকাশের প্রতিযোগিতাকে কিন্তু একটা নতুন মাত্রায় নিয়ে যাবে। বলা হয় যে আসলে চীন এই 2019 সাল থেকেই কিন্তু 2019 সাল থেকেই কিন্তু চীন এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে সম্প্রতি বিষয়টি সংবাদ মাধ্যমে এসছে। যখন আমরা কোনো উৎক্ষেপণ করি তখন তার নিচে কিন্তু বিশাল আগুন, এই যে দেখতে পাচ্ছেন রকেটটা, এর নিচে কিন্তু বিশাল আগুন এবং এই যে ধোঁয়া উৎক্ষেপণ হয় এর জন্য কিন্তু বিশাল একটা খরচ হয়। বলা হয়ে থাকে এই রকেট চলার জন্য 1 কিলোমিটারে কত খরচ হয়? 10,000 ইউএসডি ডলারের খরচ হয় মাত্র 1 কিলোমিটারে। যে এই স্যাটেলাইটটাকে যখন পৌঁছে যায়, উপরে যায়, যখন পৃথিবীর মধ্যাকর্ষণ ছাড়িয়ে সে উপরে যায় তখন 1 কিলোমিটার প্রায় 10,000 টাকা ইউএসডি ডলার খরচ হয়। তার মানে বুঝতে পারছেন কতটা বিশাল খরচ। চীন কি আবিষ্কার করেছে? চীনের দাবি এই যে রকেট উৎক্ষেপণ হবে তখন এই যে ধোঁয়া এবং আগুন এটা থাকবেই না। এবার আপনার প্রশ্ন মনে হতে পারে যে তাহলে কি রকেট চলবে না? বিষয়টা এরকম নয়। রকেট চলবে, জ্বালানিও ব্যবহার হবে। এবার আপনার মনে হতে পারে তাহলে কি ব্যাটারিতে? না, ব্যাটারিতেও নয়। এইটাই কিন্তু এই অসাধ্য সাধনেই মানে করেছে যেটা, সেটা চীন। কি করেছে? তারা ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তির মাধ্যমে এটি সরবরাহ করবে। আজ আমরা বোঝার চেষ্টা করব যে এই স্পেস ক্যাটাপল্ট আসলে কি, চীন কিভাবে এই প্রযুক্তি নিয়ে এগোচ্ছে এবং এটি সফল হলে মহাকাশ প্রতিযোগিতায় কিভাবে চীন এগিয়ে থাকবে। এই প্রযুক্তির জন্য কিন্তু তার প্রায় 60 মিলিয়ন মিলিয়ন ইউএসডি ডলার প্রায় তারা খরচ করেছে। এবার অনেক দেশ কিন্তু এই প্রযুক্তি তাদের আছে কিন্তু এত টাকা খরচ হওয়ার ভয়ে কিন্তু অনেক দেশ পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে যেসব দেশ এখনো মহাকাশ প্রযুক্তিতে তেমন অগ্রসর নয়, কারণ মহাকাশ সবার হলেও সেখানে পৌঁছানোর ক্ষমতা কিন্তু সবার নেই। আর যদি সেই ক্ষমতার বড় অংশ চীনের নিয়ন্ত্রণে চলে যায় তাহলে ভবিষ্যতে প্রতিযোগিতা কিন্তু আরো কঠিন হয়ে পড়বে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2017 সালে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স এর ফ্যালকন 9 বাণিজ্যিকভাবে রকেট চালু করেছিলেন। এই রকেট স্যাটেলাইট মহাকাশে পৌঁছে দিয়ে আবার নিরাপদে পৌঁছে যেতে পারে পৃথিবীতে। মহাকাশ কি দেখুন, এবার আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা কিন্তু থাকে একটা আহ রকেট লঞ্চার, ঠিক আছে? আর এই যে মাথায় এখানে কিন্তু থাকে, বসানো থাকে, এই রকেটের মাথায় বসানো থাকে যেটা স্যাটেলাইট। এবার এই যখন স্যাটেলাইটটা পৃথিবীর মহাকাশ মধ্যাকর্ষণ বল ছেড়ে যখন উপরে যায় তখন কিন্তু এইটা পুরো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় আর এই স্যাটেলাইটটাই কিন্তু মহাকাশের উপরে সেখানে স্থাপন হয়ে যায়। এখান থেকে যাবতীয় যেসব কাজ থাকে সেসব করা হয়। এবার দেখুন, এই যে যানটা, এই যে এটা বানাতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়। আর স্পেসএক্স বা ইলন মাস্ক কি করেছে? এই যানটাই আবার পৌঁছে দেবে এবং ফিরে এসে এটাকে আবার ব্যবহার করতে পারে, মানে পুনরায় ব্যবহার করবে, যার জন্য তাদের কিন্তু খরচটা অনেকটাই কম হয়। এটা হলো, মনে করুন আপনি কলকাতা থেকে আপনি
বাসে করে দিঘা যাবেন, কিন্তু প্রত্যেকবারই যদি মনে করুন যে বাসটাই নষ্ট করে দিতে হয়, তাহলে তো খরচ প্রচুর পরিমাণ বেড়ে যায়। ঠিক তেমনি এই যে স্যাটেলাইট যেটা পৌঁছে দেয় সেইটাকে কিন্তু পুনর্ব্যবহার করছে ইলন মাস্কের স্পেসএক্স। আর চীন কি করেছে এই যে প্রযুক্তিটা, এই যে ধোয়া বা এত খরচ এটা করবে না, এটা শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিকের সাহায্যে এটাকে কিন্তু উড়িয়ে আকাশে পাঠাবে। তাদের পরিকল্পনা হলো রকেটে অনেকটা ম্যাগলেভ ট্রেনের মতো ইলেকট্রোম্যাগনেটিক যে শক্তির সাহায্যে প্রথমে উচ্চ গতিতে দেওয়া হয় এবং ম্যাগলেভ ট্রেনের চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে যেমন রেল লাইন চালানো হয়। এই যে ম্যাগলেভ ট্রেন, এটা কিরকম, এই যে ট্রেন চলে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু তারা স্যাটেলাইট পাঠাতে চায়। কিরকম, এইখানে কিন্তু ম্যাগনেট বসানো থাকে। এই যে ট্রেন চলে, আপনারা নিশ্চয়ই ম্যাগলেভ ট্রেনের নাম শুনেছেন। এখানে চুম্বক ক্ষেত্র ব্যবহার করে এই ট্রেনটাকে সম্পূর্ণ মাধ্যাকর্ষণের উপরে তুলে দেওয়া হয়। ম্যাগনেট তৈরি করে এটাকে ভাসমান অবস্থায় রেখে যাতে কোনো চাকার ঘর্ষণ বলের যে কোনো কাজ করতে না হয়, অর্থাৎ এই চাকায় কোনো ঘর্ষণ বলই থাকবে না, সেইভাবে কিন্তু এই ট্রেনটিকে চালানো হয়। অর্থাৎ এখানে কিন্তু খুব কম সময়ে অনেক স্পিডে এই ট্রেন যেতে পারে। এই প্রযুক্তিটাকেই কাজে লাগিয়ে বর্তমানে তারা কি বলছে যে তারা এই যে স্যাটেলাইট আছে সেটাকেই এই ম্যাগলেভ ট্রেন মানে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র তৈরি করে রকেটকে উৎক্ষেপণ করবে, যেটি যা সফল হলে কিন্তু মহাকাশের খরচ অনেক কমে যেতে পারে এবং রকেট উৎক্ষেপণ আরো দ্রুত দ্রুত এবং নিখুঁত এবং কার্যকরী হতে পারে। চীন আরো একটি বিষয় ভাবছে যে তারা বলছে রকেট যত উপরে উঠবে তত জ্বালানি খরচ বেশি হয়। তাহলে কেন তিব্বতের মালভূমি থেকে বা যেখানে উঁচু পার্বত আছে সেখান থেকেই তারা কিন্তু এটা আহ, উৎক্ষেপণ করতে চায়। তাহলে কিন্তু পৃথিবী থেকে অনেক উপরেই তারা এটা উৎক্ষেপণ করতে পারে, যেখানে বাতাস অনেক পাতলা এবং বায়ুচাপও কম থাকে। ফলে সেখান থেকে যদি তার রকেট উৎক্ষেপণ করে তাহলে কিন্তু তুলনামূলকভাবে কম শক্তি লাগতে পারে। তাই চীন তিব্বতের আশেপাশে এই প্রকল্প কিন্তু করার চেষ্টা করছে। তবে প্রযুক্তি বড় চ্যালেঞ্জ হলো প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক সৃষ্টি করার জন্য কিন্তু এই যেখানে ইলেকট্রোম্যাগনেটিক সৃষ্টি করে এটাকে উপরে দিয়ে হবে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক, এখানে প্রচুর পরিমাণে কিন্তু বিদ্যুতের দরকার হবে। এর পাশাপাশি এই ভারী রকেট বহনের সক্ষম শক্তিশালী ট্র্যাক তৈরি করতে হবে, যেটা কিন্তু সাধারণত চীনের পক্ষে বড় একটা চ্যালেঞ্জ। আর পুরো প্রকল্পের ব্যয়ও কিন্তু অনেক বেশি। অনেকে ভাবতে পারেন এগুলো কি শুধু পরীক্ষামূলক ধারণা, না, চীন জাপানে ইতিমধ্যেই ম্যাগলেভ যে ট্রেন চলছে, এখন চীনও এই ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ক্যাপাবল ব্যবহার করে কিন্তু ড্রোন উৎক্ষেপণ করে দেখিয়েছে। 1970 দশকে যদি আমেরিকা এটা আগেও করেছিল, এবার চীন কিন্তু সেই ধারায় নতুনভাবে পথ এগোচ্ছে। চীনের এই সাফল্যের পিছনে অন্যতম ভূমিকা রয়েছে প্রকৌশলী ওয়াং ওয়ের। তিনি 2019 সালে স্পেস লঞ্চ সিস্টেম মেথড বেসড অন ইলেকট্রোম্যাগনেটিক ইনজেকশন নামে একটি পেটেন্ট দাখিল করেছিলেন। সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে বিমানবাহী জাহাজ থেকে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাপাবল ব্যবহার করে যুদ্ধবিমান উৎক্ষেপণ করে দেখান। শুধু তাই নয়, ট্র্যাকের উপর তৈরি চলমান ইলেকট্রোম্যাগনেটিক ক্যাপাবল্ট ব্যবহার করে ড্রোন উৎক্ষেপণও করা হয় এবং 2026 সালে 1 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন দেখা যায় চীন সফলভাবে এই প্রযুক্তি ড্রোন ব্যবহারও করেছে। এবার এর বড় সুবিধা হলো যদি শত্রুপক্ষের স্থায়ী লঞ্চ প্যাড ব্যবহার জেনে যায় তাহলে কিন্তু সেটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে, কিন্তু ট্র্যাকের উপর তৈরি মোবাইল লঞ্চ প্যাড সহজে স্থাপন করতে পারে। ফলে নিরাপত্তা কিন্তু অনেক বেড়েই যায়। এবার চীন যদি এইটা করে তাহলে কিন্তু চীন অনেকটাই এগিয়ে থাকবে। এবার ভারত কি করেছে, ভারতের ইসরো এর স্পেস এক্স সংস্থা 2020 সাল থেকে কিন্তু বেসরকারি কোম্পানিগুলোকে মহাকাশ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। 2022 সালেও কিন্তু বেসরকারি সংস্থা সফলভাবে বিক্রম এস রকেট উৎক্ষেপণ করে আন্তর্জাতিক শিরোনামে এসেছিল। এই সফলভাবে চীন এটা আবিষ্কার করে সেটা কিন্তু চীনের কাছে যথেষ্ট মাহাত্ম্যপূর্ণ এবং অন্যান্য দেশের কাছে সত্যি একটা চিন্তার বিষয়। এই ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ইন্টারন্যাশনাল ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।